চলে এসেছি আমরা পরের ভিডিও নিয়ে। তোমরা আমরা তোমাদের ক্লাস 10-এর অধ্যায়ভিত্তিক যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো শুরু করেছিলাম। ওকে, তো আমরা প্রথমে তোমাদের বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম আমাদের ভিডিওগুলো। ওকে, তো আমাদের 3টে ভিডিও অলরেডি হয়ে গেছে। আর বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের 4টে সাব ইউনিট ছিল। একটা ছিল বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ধারণা, নদীর কার্য, বায়ুর কার্য আর হিমবাহের কার্য। ওকে, তো আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে ধারণা ও নদীর কার্যের ফলে মানে নদীর ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা তোমাদের নদীর সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। ওকে, আমরা দেখেছিলাম যে নদীর উচ্চ গতিতে নদী কি করে, নদী ক্ষয়কার্য করে থাকে। ওকে, আর এই ক্ষয়কার্যের ফলে নুড়ি, কাকর, বালি ইত্যাদি নদী তার মধ্য এবং নিম্ন গতিতে সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। ওকে, তাহলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি করে বা কি কি ভূমিরূপ সৃষ্টি করে সেই ভূমিরূপগুলি আমরা আজ আলোচনা করবো। ওকে, দেখো, ফার্স্ট যে ভূমিরূপটি রয়েছে সেই ভূমিরূপটির নাম হচ্ছে পলল শঙ্কু ও পলল বেজনী। কি পলল শঙ্কু ও পলল বেজনী? পলল শঙ্কু ও পলল বেজনী কি জিনিসটা? এই জিনিসটা বোঝানোর আগে আমি একবার চিত্রটাকে নিই। হ্যাঁ, দেখো চিত্রটা। দেখো, কি হয় দেখো, পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল ত্যাগ করে যখন কোনো নদী সমভূমিতে প্রবেশ করে, কি বললাম, পার্বত্য অঞ্চল ত্যাগ করে যখন কোনো নদী সমভূমিতে প্রবেশ করে, সেই সমভূমিতে প্রবেশ করা মাত্রই নুড়ি, কাকর, বালি ইত্যাদি সঞ্চিত করে, কোথায় সঞ্চিত করবে? পর্বতের পাদদেশে সঞ্চিত করে একটি শঙ্কু আকৃতির মতো দেখতে ভূমিরূপ সৃষ্টি হয়, যেটিকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কু অঞ্চলে নদী যখন বিভিন্ন খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন সেটি দেখতে হাত পাখার মতো বা বেজনির মতো দেখতে হয়। এই ভূমিরূপটিকে বলা হয় পলল শঙ্কু, পলল বেজনী। ওকে, তাহলে কি বললাম আরেকবার রিপিট করে দিই, যে পার্বত্য অঞ্চল ত্যাগ করে নদী যখন সমভূমিতে প্রবেশ করে তখন ওই পার্বত্যগতি ও মধ্যগতির সংযোগস্থলে, ওকে, নুড়ি, কাকর, বালি ইত্যাদি সঞ্চিত করে বিভিন্ন ধরনের শঙ্কু আকৃতির মতো দেখতে একটি ভূমিরূপ সৃষ্টি হয়, যেটিকে বলা হয় পলল শঙ্কু। আর এই পলল শঙ্কু অঞ্চলে নদী যখন বিভিন্ন খাতের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে তখন কি হয়, সেটি দেখতে হাত পাখার মতো লাগে বা বেজনির মতো লাগে। এই ভূমিরূপটিকে বলা হয় পলল বেজন। আমরা কোথায় দেখতে পাবো? আমরা শিবালিক থেকে বা হিমালয় থেকে যে সমস্ত নদীগুলো নামছে সেই হিমালয়ের পাদদেশ বরাবর আমরা এই পলল শঙ্কু, পলল বেজনী লক্ষ্য করতে পারি। ওকে, চলো পরের ভূমিরূপ আমরা দেখি। দ্বিতীয় যে ভূমিরূপটি রয়েছে তার নাম হচ্ছে নদী বাঁক বা মিয়ান্ডার। নদী বাঁক বা মিয়ান্ডার। নদী বাঁক বা মিয়ান্ডার কি জিনিস? ছবিটা কি? হ্যাঁ, ধরো মানে কি হয়, মধ্য ও নিম্ন গতিতে নদী যখন প্রবাহিত হয়, কি বললাম, মধ্য ও নিম্ন গতিতে নদী যখন প্রবাহিত হয় তখন তার মানে তার নিম্ন ঢালটা কমে আসে, যে কারণে নদী তার সামনের বাধাকে কাটতে পারে না। ওকে, কি বললাম, মধ্য ও নিম্ন গতিতে নদী যখন প্রবাহিত হয় তখন তার সামনে যদি কোনো বাধা থাকে সেই বাধাটা কাটতে পারে না, যে কারণে নদীটা যেদিকে নরম শিলা পায় সেই দিকেই বেঁকে যায়, তাই এঁকে বেঁকে প্রবাহিত হয়। আর এই আঁকাবাঁকা গতিপথকে নদীবাঁক বা মেন্ডার বলে।
তুরস্কের মিয়েন্ড্রস বলে নদী, একটি নদী রয়েছে, তুরস্কের মিয়েন্ড্রস, কি বলো, মিয়েন্ড্রস। এই মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে এই নদীবাগ শব্দটি এসেছে। ওকে, আশা করছি নদীবাগ সম্পর্কে বুঝতে পারলে। এটার উদাহরণ যদি আমি বলি, তোমার গঙ্গার নিম্নগতিতে প্রচুর পরিমাণে নদীবাগ লক্ষ্য করা যায়। ওকে, পরের ভূমিরূপ দেখা যায় কি বলে। ওকে, বিন্দুবার নদীচর ও নদীদ্বীপ। কি জিনিস? বিন্দুবার নদীচর ও নদীদ্বীপ কিরকম? একটা নদী যখন খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন নদীর অবতল পাড়ে ক্ষয়, এটা হচ্ছে নদী। নদী যেখানে আঘাত করে সেই আঘাতটা হচ্ছে অবতল পাড়, আর তার বিপরীত পাশটা হচ্ছে উত্তল পাড়। তাহলে এটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। ঠিক আছে, নদীর অবতল পাড়ে ক্ষয় চলতে থাকে আর উত্তল পাড়ে সঞ্চয় চলতে থাকে। যখন এই সঞ্চয়টা বিন্দু আকারে হতে থাকে বা এই ছোট ছোট বিন্দু আকার হতে থাকে, নুড়ি কাকর বালি ইত্যাদি গুলো, তখন সেটাকে বলে বিন্দুবার। ওকে, আর এই বিন্দুবার সঞ্চিত হতে হতে বা মানে নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত হতে হতে যখন একটি চরের আকারে অবস্থান করে, ধরে এমনিতে ছোট চরের আকারে অবস্থান করছে, সেইগুলোকে বলা হয় নদী চর। ওকে, আর কি হয়, যখন এই নদী চর একটা বৃহৎ আকৃতিতে ছোট দ্বীপের আকারে অবস্থান করে, সেটাকে বলা হয় নদীদ্বীপ। তাহলে কি নদীদ্বীপের সংজ্ঞায় আমরা বলতে পারি যে নদী যখন খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় তখন কি হয়, নদী তার গর্ভে নুড়ি কাকর বালি ইত্যাদি সঞ্চিত করে একটি দ্বীপের আকারে অবস্থান করে। ওকে, যেটিকে আমরা বলি নদীদ্বীপ। ধরো এইখানে একটা কোনো নদীদ্বীপ সৃষ্টি হয়েছে, তখন কি হয়েছে, নদীটা এদিকেও প্রবাহিত হয়েছে, এদিকেও প্রবাহিত হয়েছে, তারপর আবার মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে। উদাহরণস্বরূপ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নদীদ্বীপের একটি উদাহরণ আছে, সেটি হচ্ছে মাঝুরি। মাঝুরি, এই মাঝুরি নদীদ্বীপটা কোথায় রয়েছে? মাঝুরি নদীদ্বীপটি রয়েছে ব্রহ্মপুত্র নদীর অববাহিকায়, মানে ব্রহ্মপুত্র নদীতে রয়েছে, যেটা অসমে অবস্থিত। ওকে, এটা কিন্তু পরীক্ষায় পড়ে মাঝুরি। পরের ভূমিরূপ সম্পর্কে দেখি। পরের যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কি বললাম? অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি জিনিসটা? সেম, নদী যখন মধ্য এবং নিম্ন গতিতে প্রবাহিত হয় তখন কি হয়, নদী খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়। কিরকম? ধরো একটা নদী এরকম করে যাচ্ছে, নদী কি হয়, মধ্য নিম্ন গতিতে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে। যখন এই বাঁকটা অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, মানে কি হয়, নদীটা এরকম অতিরিক্ত বেঁকে যায়, তখন কি হয়, তখন এই বাঁকের অতিরিক্ত অংশটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিরকম ভাবে হয়, এই যে অবতল পাড়ে ক্ষয় চলতে থাকে আর উত্তল পাড়ে সঞ্চয় চলতে থাকে, অবতল পাড়ে ক্ষয় চলতে থাকে আর এই অংশটা সঞ্চয় হতে থাকে। যে কারণে ওই ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে কি হয়, নদীটি বাঁকটা মানে নদীটির ওই বাঁকটা মূল নদী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং মূল নদীর পাশে অবস্থান করে, আর ওই মূল নদীটা সোজা পথে প্রবাহিত হতে থাকে। কিরকম? তখন ধরো এই যে বাঁকটা, এই বাঁকটা এরকম অবস্থান করলো আর নদীটা কি হলো, নদীটা এরকম সোজা পথে প্রবাহিত হতে শুরু করলো। ওকে, এরকম নদীটার ওই মূল বাঁকটা বিচ্ছিন্ন হয়ে মূল নদীর পাশে অবস্থান করলো এবং নদীটা কি করলো, নদীটা সোজা পথে প্রবাহিত হতে শুরু করলো। এইরূপ ঘোড়ার খুরের মতো দেখতে হ্রদটিকে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। আশা করি বুঝতে পেরেছ। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, যদি কেউ মুর্শিদাবাদ যাও, মুর্শিদাবাদের মতিঝিল বলে একটি হ্রদ রয়েছে, সেই মতিঝিল হ্রদটি অশ্বক্ষুরাকৃতি হ্রদের প্রকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, চল পরের যে ভূমিরূপটি আমরা পড়বো সেটি হচ্ছে
প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। কি বললাম? প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধ। প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ জিনিসটা কি? ছবিটা এখানে, হ্যাঁ। একটা নদী যখন কি হয়, নিম্ন ও মধ্য গতিতে প্রবাহিত হয়, তখন উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি, কাকর, বালি ইত্যাদিগুলো নদীর গর্ভে ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। তাহলে মধ্য ও নিম্ন গতিতে কি হলো, নদীর গর্ভটা ভরাট হতে থাকছে। ওকে, যে কারণে নদী অতিরিক্ত জল ধারণ করতে পারে না। কি বললাম? উচ্চ গতি থেকে বয়ে আনা নুড়ি, কাকর, বালি ইত্যাদিগুলো যখন মধ্য ও নিম্ন গতিতে সঞ্চিত হতে থাকে, তখন কি হয়, নদী গর্ভটা ভরাট হতে থাকে। যে কারণে নদী তার অতিরিক্ত জল ধারণ করতে পারে না। পরবর্তীকালে বর্ষার সময় যখন কি হয়, ওই নদীতে জলের পরিমাণ বৃদ্ধি পায়, তখন নদীর দুকুল প্লাবিত হয়, অর্থাৎ নদীতে বন্যার সৃষ্টি হয়। ওকে, আর এই বন্যার ফলে নুড়ি, কাকর, বালি ইত্যাদি নদীর তীরবর্তী অঞ্চলে, এগুলো মানে নদীর পার্শ্ববর্তী অঞ্চলে সঞ্চিত হয়ে পড়ে বিভিন্ন এক সমভূমির সৃষ্টি হয়, যেটিকে বলা হয় প্লাবন ভূমি। আর দীর্ঘকাল ব্যাপী বারবার যখন প্লাবন হয় বা বন্যা হয়, তখন কি হয়, নদীর পাড় বরাবর পরিসঞ্চয় হতে থাকে। তখন কি হয়, একটা বাঁধের আকার ধারণ করে, যেটাকে আমরা স্বাভাবিক বাঁধ বলি। তাহলে এই ভূমিরূপটির, এটা একটা প্লাবন ভূমি, এটাও প্লাবন ভূমি। আর এই যে এই দুটো, যেটাকে পাড় আমরা বলছি, নদীর পাড়, এটা হচ্ছে তোমার স্বাভাবিক বাঁধ। বুঝতে পারলে? কোথায় প্লাবনভূমি লক্ষ্য করা যায়? প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ গঙ্গার মধ্য ও নিম্ন গতিতে প্রচুর পরিমাণে প্লাবনভূমি লক্ষ্য করা যায়। এই প্লাবনভূমিগুলো বিভিন্ন নামে পরিচিত, যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের নবীন পলিগঠিত অঞ্চল, সেটাকে আমরা খাদার বলি। আর প্রাচীন পলিগঠিত অঞ্চল, যেটাকে আমরা ভাঙ্গার বলি। ওকে, কারণ কি? কারণ প্রতি বছর তোমার বন্যার ফলে নতুন পলির সঞ্চয় লক্ষ্য করা যায়। এই নবীন পলিটাকে বলা হয় খাদার। ঠিক আছে, পরের যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের বদ্বীপ। এই ভূমিরূপটি হলেই তোমাদের এই নদীর সঞ্চয়জাত যে ভূমিরূপটা রয়েছে সেটা শেষ হয়ে যাবে। ওকে, কি বললাম? বদ্বীপ। বদ্বীপটা কি জিনিস? বদ্বীপ হচ্ছে, ধরো এটা কোনো সমুদ্র, হ্যাঁ, ছবিটা আগে আগে এরকম বিষয়। নদী যেখানে মোহনায় মেশে বা সমুদ্রে মেশে, সে অঞ্চলে নদীবাহিত নুড়ি, কাকর, বালি ইত্যাদি সঞ্চয় করে পরে যে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলা হয় নদী। কি বললাম? নদী যেখানে মোহনা বা সমুদ্রে মিশে, সেখানে কি হয়, সেখানে তোমার নদীবাহিত নুড়ি, কাকর, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে পড়ে একটি মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো ভূমিরূপ সৃষ্টি করে, যেটাকে আমরা বদ্বীপ বলি। এই বদ্বীপের একটি বিখ্যাত উদাহরণ হচ্ছে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমূহ বা বদ্বীপ বলতে পারি আমরা, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। কি বললাম? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। যদিও এই ব্রহ্মপুত্র নদীটি বাংলাদেশে, তোমার বাংলাদেশের মোহনায় যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা পদ্মা নামে প্রবাহিত হয়েছে, মেঘনা বা পদ্মা অনেকেই বলে, গঙ্গা পদ্মা বদ্বীপ বা গঙ্গা মেঘনা বদ্বীপ অনেকেই বলে। ঠিক আছে, আমরা গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপই বলবো, যেহেতু আমরা ভারতে পড়ছি। ওকে, চলো।
আশা করি এই ভূমিরূপগুলো হয়ে গেছে। আরেকটি ভূমিরূপ রয়েছে যেটি হচ্ছে খাড়ি। খাড়িটা কি জিনিস? আমরা দেখেছি যে সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়নি। ওকে, কিছু কিছু নদীতে কি হয়, ফানেল আকৃতির একটা নদী মোহনা। ফানেল কেমন দেখতে? পাইপের মতন দেখতে। ওকে, কিছু কিছু নদীতে দেখা যায় যে কি হয়, একটি ফানেল আকৃতির নদী মোহনা সৃষ্টি হয়। এই ফানেল আকৃতির নদী মোহনাটাকে আমরা বলি খাড়ি। খাড়ি কি জিনিস বললাম যে কিছু কিছু নদীর মোহনায় একটি ফানেল আকৃতির নদী মোহনা সৃষ্টি হয়। এই ফানেল আকৃতির নদী মোহনাকে আমরা খাড়ি হিসেবে বলি। এর উদাহরণটি পরীক্ষায় পড়ে। উদাহরণটা হচ্ছে যেমন ওব নদীর মোহনায় খাড়ি। ওব নদীর মোহনার খাড়ি, এই খাড়িটি পৃথিবীর দীর্ঘতম খাড়ি। এছাড়া আমাদের সুন্দরবন অঞ্চলের বিভিন্ন নদীগুলোতে তোমার খাড়ি দেখতে পাওয়া যায়। এই খাড়িগুলির একটি গুরুত্ব রয়েছে, কিরকম যে এই খাড়িগুলোতে নৌকা তোমার নিরাপদে অবস্থান করতে পারে ঝড় সময়। ওকে, আর এগুলোতে প্রচুর পরিমাণে মাছের সমাগম ঘটে। ঠিক আছে, চলো তাহলে আমরা এই নদীর ক্ষয়জাত সঞ্চয়জাত যে সমস্ত ভূমিরূপগুলো ছিল সেই সঞ্চয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে পড়লাম। ঠিক আছে, এবারে আরো কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে এখান থেকে। যেমন একটা কোশ্চেন বললাম তোমাদেরকে যে সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, বা একটি নদীতে বদ্বীপ সৃষ্টির জন্য কি কি ভৌগোলিক পরিবেশ রয়েছে, কি কি অনুকূল পরিবেশ লক্ষ্য করা যায়। নদীতে নদীর মোহনায় মানে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ। কি বলবো, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কিরকম? একটা নদীতে বা একটা নদীর মোহনায় কখন বদ্বীপ গড়ে উঠবে তার কতগুলি শর্ত রয়েছে। যেমন প্রথমত বৃহৎ নদী অববাহিকা। কি বলবো, বৃহৎ নদী অববাহিকা। তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো। ওকে, দেখো পয়েন্টটা ডিসকাস করেছি। কি হয়, একটা নদী অববাহিকা কাকে বলে? নদী অববাহিকা হচ্ছে মূল নদী, উপনদী এবং শাখা নদী পুরো মিলিত হয়ে পড়ে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রবাহিত হয় তাকে বলা হয় নদী অববাহিকা। তাহলে একটা নদীর অববাহিকা যদি বৃহৎ আকৃতির হয় তাহলে সেখানে কি হবে, সেখানে নুড়ি, কাপড়, বালি ইত্যাদির পরিমাণটা বৃদ্ধি পাবে, যে কারণে নদী তার মোহনাতে অধিক পরিমাণে পলিশ সঞ্চয় করতে পারবে। ঠিক আছে, তাহলে বৃহৎ নদী অববাহিকা যদি হয় তাহলে নদীর পলি সঞ্চয়ের পরিমাণটাও বাড়বে বা পলির পরিমাণটা বৃদ্ধি পাবে। দ্বিতীয় হচ্ছে মোহনায় মৃদু ঢাল। মৃদু ঢাল কিরকম পয়েন্টটা? মোহনায় অর্থাৎ নদী যেখানে মিশছে সেখানে যদি সমুদ্রমুখী ঢালটা বেশি হয় তাহলে পলি, বালি ইত্যাদিগুলো কি হবে, সমুদ্রের অতল গহ্বরে প্রবেশ করবে। কিন্তু সেখানে ধরো কোন একটা নদী মোহনায় একটা মৃদু ঢালে মিশেছে, তখন কি হয়, তখন পলি, বালি ইত্যাদিগুলো থিতিয়ে পড়ার ক্ষমতাটা বেশি থাকে, সে কারণে সেই নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠতে পারে। তৃতীয় পয়েন্ট আমি যদি বলি, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রভাব কম। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, এটা কিরকম? যদি সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপটা কম থাকে, কোথায়? মোহনাতে, তখন কি হয়, তখন ওই যে পলি, বালি ইত্যাদিগুলো থিতিয়ে পড়ার সম্ভাবনা ভালো থাকে, অর্থাৎ নদীর পলিটা সঞ্চিত হতে পারে। কিন্তু যদি তোমার সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটার প্রকোপ হয়, মানে সেখানে বেশি কার্যকারী হয়, সেই অঞ্চলে ওই পলি, বালি ইত্যাদিগুলো সমুদ্রে মানে কি বলবো ধুয়ে চলে যায়, যে কারণে পলিটা থিতিয়ে পড়তে পারে না। ঠিক আছে, চল আর কি শর্ত দরকার? লবণতা ও ঘনত্ব। সমুদ্র জলের যদি লবণতা বেশি থাকে এবং তাহলে ঘনত্ব বেশি হবে, তাহলে কি হয়, লবণতা যদি বেশি থাকে তখন কি হয়, ও পলি, বালিগুলো থিতিয়ে পড়ার সম্ভাবনাটা বেশি থাকে। ওকে, তাহলে এই এই কোশ্চেনটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর আমরা একটা কোশ্চেন পড়বো, এই কোশ্চেনটা পড়ে আমাদের এই টপিকটা শেষ হবে, যেটি হচ্ছে তোমার কি কোশ্চেনটা, হ্যাঁ, এই যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে। ওকে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ঘটছে, তাহলে এই পরিবর্তনটা সুন্দরবন অঞ্চলের উপর কিরূপ প্রভাব ফেলেছে? ওকে, কি বললাম, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী
জলবায়ু পরিবর্তন সুন্দরবন অঞ্চলের উপর কিরূপ প্রভাব ফেলেছে? এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিরকম আমি ডিসকাস করে দিচ্ছি। ওকে, আমরা যদি দেখি যে ভারতের এই সুন্দরবন অঞ্চলটা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর উপর কি কি প্রভাব পড়েছে একটা একটা পয়েন্ট বলছি। প্রথমত, এই সুন্দরবন অঞ্চলে অবস্থিত বিভিন্ন ছোট বড় যে দ্বীপগুলো রয়েছে, যেমন নিউমুর, লোহাচড়া, তারপর ঘোড়ামারা, এই সমস্ত দ্বীপগুলোর বর্তমান ভবিষ্যৎ সম্ভাবনা খুবই অনুজ্জ্বল। মানে এগুলো কেউ কোনো কোনো দ্বীপ হয়তো ডুবে গেছে, কেউ ডুবার মুখে রয়েছে, ঠিক আছে, বা সেখানে কোনো মনুষ্য বসবাসযুক্ত অঞ্চল ছিল, সেই মানুষগুলো অন্য কোনো দ্বীপে ট্রান্সফার হয়ে গেছে। ওকে, এই যে সুন্দরবন অঞ্চলের ছোট ছোট দ্বীপগুলোর উপর প্রভাব ফেলেছে, তার প্রধান যে সমস্ত প্রভাবগুলি ফেলেছে সেগুলি হচ্ছে, এক নম্বর আমি বলতে পারি জলতলের উচ্চতা বৃদ্ধি। কি হয়েছে? বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহের গলন দেখা দিয়েছে। ওকে, আর এই হিমবাহের গলনের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে সুন্দরবনে অবস্থিত ছোট বড় যে সমস্ত দ্বীপগুলো সেগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ বলতে পারি আমি এরা লিমুর, লোহাচড়া, পূর্বাশা, এই সমস্ত দ্বীপগুলোর আস্তে আস্তে জলের তলায় প্রবেশ করছে। ঠিক আছে, পরের যে পয়েন্ট লিখবো আমরা সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি। ঘূর্ণিঝড়ের প্রভাব বৃদ্ধি কিরকম? যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের বঙ্গোপসাগর তীরবর্তী মানে বঙ্গোপসাগর উপকূল বরাবর প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে। আগে আমরা কি দেখতাম? আমরা হয়তো 2 বছর 3 বছর ছাড়া ছাড়া একটা করে ঘূর্ণিঝড় দেখতাম। এখন দেখছি প্রতি বছর 2টো করে ঘূর্ণিঝড় লেগে যাচ্ছে, নাকি? তাহলে কি হচ্ছে যে প্রতি বছর আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবটা বেড়েই চলেছে, যে কারণে এই ঘূর্ণিঝড়টা কোথায় আসলে পড়বে? উপকূল অঞ্চলে, সুন্দরবন অঞ্চলের উপর আসলে পড়ছে, যে কারণে প্রচুর মানুষের প্রাণহানি, সেখানকার সম্পত্তি হানি, ঠিক আছে, বা বলতে পারো উদ্বাস্তু হয়ে যাচ্ছে মানুষ, প্রভৃতি মানে প্রভাব ফেলছে। কোথায় প্রভাব পড়ছে? সুন্দরবন অঞ্চলের। 3 নাম্বার আমরা বলতে পারি কৃষি জমির লবণতা বৃদ্ধি। কৃষি জমির লবণতা কিরকম? যে এই যে বললাম ঘূর্ণিঝড় হচ্ছে, জলতল বৃদ্ধি পাচ্ছে, তখন কি হচ্ছে? ওই সমুদ্রের লবণাক্ত জলটা যে সমস্ত ওই দ্বীপগুলো বা সুন্দরবন অঞ্চলে যে সমস্ত ছোট বড় দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোতে যে অঞ্চলে কৃষিকাজ হয় সেই কৃষি জমিতে ওই জলটা প্রবেশ করছে। ওকে, যে কারণে ওই জলটা যখন সমুদ্রের লবণাক্ত জল ওই কৃষি জমিতে প্রবেশ করছে, তখন ওই কৃষি জমিটাকে লবণাক্ত করে তুলছে, ফলে কৃষি জমিটা অনুর্বর হয়ে পড়ছে। ঠিক আছে, এছাড়াও ধরো আরো আমি 4 নম্বরে আরেকটা পয়েন্ট বলতে পারি, বললাম কৃষি জমির লবণতা বৃদ্ধি। আরো ধরো নদী বাঁধ ভাঙন, এই একটা পয়েন্ট বলা যেতে পারে। নদী বাঁধ ভাঙন কিরকম? যে সুন্দরবন অঞ্চলে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে? প্রতি বছর ঘূর্ণবাত, তারপরে সমুদ্রের জল প্রবেশ করে যাচ্ছে কৃষি জমিতে। তাহলে যখন ঘূর্ণবাতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রের জলটা ভিতরে প্রবেশ করছে বা তখন কি হচ্ছে? সেখানে বন্যা দেখা যাচ্ছে। ওকে, আর এই বন্যার ফলে ওই যে সমস্ত নদী বাঁধগুলো দেওয়া হয়েছিল বা নদীটাকে বাঁধানো হয়েছিল, সেই নদী বাঁধগুলো অচিরেই তোমার ভেঙে যাচ্ছে। ঠিক আছে, যার ফলে মানুষের জীবনহানি, সম্পত্তি হানি, ঘর বাড়ি ডুবে যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও তোমার দেখা যাচ্ছে রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি। কি হচ্ছে? যে ধরো তোমার কি বললাম? রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি। ওকে, রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি মানে কিরকম? ধরো সমুদ্রের জলটা যখন আমাদের ভিতরে প্রবেশ করছে, তখন কি হচ্ছে? কৃষি জমিটাকে তোমার কৃষি জমি নষ্ট করে দিচ্ছে। ওকে, তারপরে ধরো তুমি জলবায়ু পরিবর্তনের ফলে সেখানকার জীব প্রজাতি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। কিরকম ভাবে? জল দূষণ ঘটিত রোগ সৃষ্টি হচ্ছে।
ওকে, বা সেই জলটা কোনো কৃষি জমিতে প্রবেশ করছে বা কোনো টিউবওয়েলের ভিতর প্রবেশ করছে, ভৌম জলটাকে দূষণ করে দিচ্ছে। এই ভৌম জল দূষণের ফলে সেখানকার মানুষের বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। ওকে, চলো তাহলে আমরা এই টপিকটার মধ্য দিয়ে তোমাদের নদীর কার্য বলে যে চ্যাপ্টারটি ছিল সেই নদীর কার্যটি সমাপ্ত হলো। ওকে, পরবর্তীকালে আমরা কি করব, হিমবাহের মানে পরবর্তী ভিডিওতে আমরা হিমবাহের যে টপিকটা রয়েছে মানে হিমবাহের কার্য, সেই হিমবাহের কার্য সম্পর্কে আলোচনা করবো। ওকে, তারপরে বায়ুটা আসে পরের ভিডিওতে, আমরা এই হিমবাহের কার্যটা পুরোটাই সম্পূর্ণ করে দেবো একটা ভিডিওর মধ্যে। হ্যাঁ, চলো সবাইকে অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।